মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এখনো হাতে পায়নি সেনা সদর। তবে এরই মধ্যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আর একজন পলাতক রয়েছেন। শনিবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সেনা সদরের এই সংবাদ সম্মেলন। সেনাবাহিনী বাংলাদেশের প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে কর্মকর্তারা বলেন, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও কর্মরত ও পিএলআরে থাকা ১৫ কর্মকর্তাকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক একজনের বিদেশ গমনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ২৫ জনের বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫। হেফাজতে থাকা সদস্যদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবে সেনা সদর। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে বলা হয়, তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন অথবা সরাসরি ট্রাইব্যুনালে হাজির হতে পারেন। যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা ২২ তারিখ যেটা সবার মাথা পিছু ঘুরছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নির্মোহ বিচার চায় বিএনপি। একই সাথে কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের দায়ে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত বলে মনে করেন দলটি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে এ বিবৃতি দিয়েছে দলটি। এতে বলা হয়, গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধীদের সুষ্ঠু বিচার জরুরি। ফ্যাসিবাদী শাসনে মানবতাবিরোধী লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তির অপরাধী বিচার্য। অভিযুক্তদের বিচার হোক তা সেনাবাহিনীর সদস্যরাও চান বলে বিএনপির বিবৃতিতে দাবি করা হয়। আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর বানোয়াট ও গুজব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, এই মুহূর্তে আর কোনো কর্মকর্তা গ্রেপ্তারের পরিকল্পনা নেই। বলেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। শফিকুল আলম জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আরও বলেন, এই ধরনের মিথ্যাচার সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার অংশ। এদিকে ডিজিএফআই ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই তুলে ধরে আরও বলেন, সরকার আন্তঃসীমান্ত ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমের ওপর এই সংস্থার ফোকাস বাড়াতে সংস্কারের কথা বিবেচনা করছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদ সই একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশন থেকে জানানো হয়েছিল ১৫ অক্টোবর বিকেলে জুলাই সনদ সই হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই সনদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
সব দিক থেকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের মিথ্যা প্ররোচনার বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে অনেকে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার তাগিদ দেন তিনি। এ সময় তিনি তিস্তা ফারাক্কা নিয়ে বলেন, ভারতের কাছ থেকে ন্যায্য হিসেব পায়নি বাংলাদেশ। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও বলেন তিনি। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষের শুনতে চাই। সুষ্ঠু ভোটের জন্য পিআর পদ্ধতি চায় জামায়াত। বিএনপি নেতা আমির খসরু বলেন, তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারলে এতে আপত্তি নেই, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো যুক্তি নেই। আরো কয়েকজনের মতে পিআর পদ্ধতির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগও। রাজধানীতে নির্বাচনী পিআর পদ্ধতি নিয়ে এক সেমিনারে নেতারা এসব কথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে সেমিনারের আয়োজন করে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। সেমিনারে পিআরের পক্ষে যুক্তি তুলে ধরে জামায়াত। ত্রুটিমুক্ত ভোট করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা দরকার বলে মনে করেন দলটির নেতারা। বিশেষ যে বিপ্লবটা হলো তার প্রেক্ষিতে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সংস্কারটা যে হচ্ছে সেটাকে যে সুন্দর সমাপ্তির দিকে আমরা জাতীয় ঐক্যমত্যে এগিয়ে যেতে পারি, তাহলে দেশের জন্য যেটা কল্যাণকর আমরা সেটাই নেব। আমি কল্যাণের দিকগুলো তুলে ধরলাম, আপনারা হয়তো তার বিপরীতে যুক্তি দিবেন। এর বিরুদ্ধে কথা বলেন বিএনপি নেতারা। মঈন খান বলেন, পিআর পদ্ধতিতে ব্যক্তির চেয়ে দল বড় হবে, এতে জনমতের প্রতিফলন হবে না। জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিআর এর মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। বিএনপির সাথে একমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকারের নেতারা। পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তারা। সেক্ষেত্রে পাহাড়কে নিয়ে ভারতের আরেকটি চক্রান্ত শুরু হবে এই নিম্নকক্ষে পিআরের মাধ্যমে। এই নিয়মতান্ত্রিক ধারা পদ্ধতির বাইরে যে মেহরবানি করে জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা কেউ না করি, তা ইতিমধ্যে সরকার অনেক সংকটে আছে। অনেকের মত, পিআর পদ্ধতি নিয়ে আরও যাচাই বাছাই করা উচিত। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। কোনো সমস্যা দেখা দিলে ভোট কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তাদের কর্মশালায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রয়োজনে পুরো সংসদীয় আসনে নির্বাচন বন্ধ থাকবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও বইছে প্রস্তুতির হাওয়া। ব্যস্ত মাঠ প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের কর্মশালা শুরু করেছে কমিশন। শনিবার সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। কর্মশালায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মূল বাধাগুলো তুলে ধরেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতার কথা জানান তারা। বিগত সরকারের সমর্থকদের নিজেদের তীরে ফেরানোর জন্য প্রায় সকল রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের কয়েকজনের মধ্যে যে সকল পূর্বতম সমর্থকদের অপকর্ম তা ঢেকে তাদের অপকর্মকে উপেক্ষা করে
নিজ নিজ দলে ফেরানোর যে অপচেষ্টা চলছে সেটাও আমাদের জন্য বিব্রতকর। আমাদের যেটুকু কর্তব্য আইন এবং বিধি অনুযায়ী, সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে নির্বাচনকে বের করে নিয়ে আসব। নির্বাচন অবাধ করতে কমিশন কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সিইসি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নিয়েছে কমিশন। প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা খুনা হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন নির্বাচন সংশ্লিষ্ট 70 কর্মকর্তা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাদারীপুর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। হুমকির একটি ভিডিও শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বৃহস্পতিবার দলটির মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির আব্দুর রহিম নেতা কর্মীদের নিয়ে পুরান বাজার এলাকায় ইসলামী ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এই বিষয়ে আব্দুর রহিম জানান, দলীয় পরিচয় নয়, গ্রাহক হিসেবেই ব্যাংকে গিয়েছিলেন তিনি। এরপর যারা সঠিক নিয়মে ব্যাংকের চাকরিতে নিয়োগ পাননি তাদের অফিসে যেতে নিষেধ করেছেন, যাতে ব্যাংকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গুম, খুন, লুটপাটের রাষ্ট্র কাঠামো থেকে যাতে সেফ এক্সিট দরকার, এই কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে পরামর্শ সভায় এ কথা বলেন তিনি। মানবাধিকার নিশ্চিতে 2009 সালের প্রচলিত আইন অধ্যাদেশের মাধ্যমে সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ সহ অনেকেই। 2009 সালের আইনের ত্রুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, কমিশনে রাজনৈতিক কর্মীদের বসানো হতো মানবাধিকার হরণের জন্য। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকায় গুমের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন বক্তারা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। সভায় আইন উপদেষ্টা বলেন, শুধু ভালো আইনই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ প্রয়োগ। সেফ এক্সিট নিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নয়, দরকার রাষ্ট্র ব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ চেম্বার বসিয়ে বহন করা হচ্ছে মাদক, যা সহজে বোঝা বা খুঁজে বের করা অসম্ভব। পায়ের কাছে ব্রেকের পাশে লুকিয়ে রাখা সুইচের সাহায্যে কেবল খুলবে অভিনব এই চেম্বার। ডগ স্কোয়াডের সহায়তায় অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গাড়ি জব্দ করেছে র্যাব। ভারত থেকে এসব নেশাদ্রব্য কম দামে এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। গোপন খবর পেয়ে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই গাড়িটি জব্দ করে র্যাব। তল্লাশিতে কোথাও মেলেনি মাদকের অস্তিত্ব। পরে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে। আর তখনই গাড়িটির সিলিন্ডারের কাছে মাদক বহনের মেলে সূত্র, তবে শনাক্ত করা যাচ্ছিল না নির্দিষ্ট অবস্থান। অবশেষে ব্রেকের পাশে পাওয়া যায় একটি সুইচ, আর সেটি চাপতে যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় বসানো চেম্বারের ভেতরে থরে থরে সাজানো ছিল ফেন্সিডিলের বোতল। দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কাঠ ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না,
পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে। মাদক কারবারে জড়িত হাবিবুর রহমান ও মোহাম্মদ পলাশকে আটকের পর র্যাব জানায় ভারত থেকে দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ফেন্সিডিল আনা হয় ঢাকায়। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটা সবচেয়ে বড় বাজার, এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। ফেন্সিডিল পাচারকারী চক্রে জড়িত দেশি বিদেশি সদস্যরা, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করল সশস্ত্র বাহিনী থেকে অবসরে যাওয়া সদস্যদের একটি অংশ। শনিবার সকালে রাজধানীতে একটি কনভেনশন সেন্টারে এ দাবি তোলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিনুল করিম। বলেন, ঢাকা সেনানিবাস এলাকায় মাটি কাটা অংশে নতুন করে একটি হাসপাতাল করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মত হয়েছেন। এ সময় পরিষদের সদস্যরা পেনশন, চিকিৎসা, রেশন, উৎসব ভাতা, বাসা ভাড়া বাড়ানোর দাবি করেন। সেনাপ্রধান আপনাদের মেডিকেল সহায়তার ব্যাপারে খুবই আন্তরিক, খুবই আন্তরিক। আমি এদিন বলেছি যদি মাটি কাটাতে আপনারা একটা হসপিটাল চান আমি করে দেব, কিন্তু আপনাদেরকে আমাকে প্ল্যান দিতে হবে, জায়গায় দিতে হবে। আপনারা একসঙ্গে আসেন, বলে এত অর্গানাইজেশন 15টা অর্গানাইজেশন থেকে 15টাকে শুনতে পারবেন, আপনার এক হয়ে আসতে হবে। আমার সাথে প্রায় 5-6 চাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগও করেছেন অনেক প্রার্থী। আর নির্বাচন কমিশন জানিয়েছে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোট চাইতে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। শেষ সময়ে এসে ভোটাররা আমাদেরকে খুব ইতিবাচকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে, আমি আশাবাদী। এদিকে নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগও। ছাত্র শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্য প্যানেলগুলোর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করছেন অনেক প্রার্থী। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সে প্যানেলের 2 জন প্রার্থীর বিরুদ্ধে, একজন হচ্ছে জিএস প্রার্থী, তিনি আমরা দেখলাম প্রমাণসহ আমাদের আছে যে তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে গিয়ে উনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করব যে বড় দল যেগুলো আছে, বড় দল বলতে সবগুলোতে 26 দল, অর্থাৎ পেছনে বড় দল যারা আছে তাদের আসলে নির্বাচনের আচরণবিধিটা মেনে চলা উচিত। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের। বরং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের ভিপি প্রার্থী যিনি ইব্রাহিম হোসেন রনিভের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে উনি ক্লাসরুমে গিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। উনি ওনার নিজের ডিপার্টমেন্টে গিয়েছেন। আশা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে প্রশাসন। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের বিষয় হবে। এদিকে সব অভিযোগই খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ, মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী, আর মোট ভোটার 27,521 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়ন দরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকেলে রাঙামাটিতে রাঙাপানি মিলন বিহারে কঠিন চিবরদান ও পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে। সেজন্য জনগণের দায়িত্ব হবে সরকারকে সাহায্য করা। চিবরদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা অলরেডি ইলেকশনে যাওয়ার জন্য এই সদাশয় গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে এবং মোটামুটি একটা দিন ধার্য হয়েছে, তাতেই হয়তোবা ইলেকশন হবে। সুতরাং আপনারা দয়া করে এই সরকারকে সাহায্য করুন।
বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল বাসিন্দারা। যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশও এবার সড়ক ব্যবস্থাপনায় নতুন সিগন্যাল বাতি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 1996 সালে বরিশালের 8টি পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল বাতি। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে 4 বছরেই অচল হয়ে পড়েছে সবগুলো। বর্তমানে জনসংখ্যা ও যানবাহন বহুগুণ বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে সড়কেও। অন্যান্য গাড়ির পাশাপাশি বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। এতে প্রায় দেখা দেয় বিশৃঙ্খলা। নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। সিগন্যাল লাইট ব্যবহার করার আগে আমাদের এই শহরের যে সম্মানিত নাগরিক, সম্মানিত পরিবহনের চালকবৃন্দ, এদেরকে সচেতন হতে হবে। এখানে আধুনিক সিস্টেমে যানবাহন পরিচালনা করার মতো এই শহরের ভিতরে তেমন কোনো সিস্টেম নেই। প্রায় 150 বর্গ কিলোমিটারের বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাঠ পর্যায়ে ট্রাফিকের দায়িত্বে মাত্র 140 জন। কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিগন্যাল বাতির জন্য বিসিসিকে আহ্বান জানানো হয়েছে। যেখানে হলো আমাদের একজন দিয়ে হয়, সেখানে 3 জন বা 4 জন দিতে হচ্ছে। বলে আমাদের মানসিকতায় যে আমরা কিভাবে আগে যাব, কাউকে স্যাক্রিফাইস করবো, এর মানসিকতা নাই। তো সেই জন্য আমরা বড় রকমের ট্রাবলের মধ্যে আছি এটা নিয়ে। তো সিগন্যাল লাইট সরকার থেকে যদি আমাদের অ্যালাউ করে, তাই জন্য আমাদের ট্রাফিকের জন্য অনেক ভালো হবে, অনেক পজিটিভলি আমরা কাজ করতে পারবো। সড়কে শৃঙ্খলার জন্য নগরীতে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের বিষয় বিবেচনা করছে বরিশাল সিটি কর্পোরেশন। দ্রুত এই বিষয়ে কাজ শুরু হবে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, এই যে বাতিগুলো, এটাতে আমরা অভ্যস্ত হতে হবে। এটা স্যারের সাথে কথা বলে আমরা দেখবো এটা খুব তাড়াতাড়ি চালু করে দেয়। এটা হলে আমাদের পুলিশের উপর চাপ, ট্রাফিক পুলিশের উপর চাপ অনেকটা কমে আসবে। বরিশাল নগরীর সাগরদী, রূপাতলী, চৌমাথা, আমতলা, বটতলা সহ 10টি গুরুত্বপূর্ণ স্পট সবচেয়ে বেশি যানজটপ্রবণ এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোর ঝিনাইদহ মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্প এখন গলার কাটা। 4,800 কোটি টাকার প্রকল্পটি 4 বছর আগে শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 3%। আর ভাঙাচোরা রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে কাজের গতি। যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহের দূরত্ব 48 কিলোমিটার। প্রতিদিন এ পথেই বেনাপোল, দর্শনা ও মোংলা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় চলাচল করে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এছাড়া খুলনার সঙ্গে রাজশাহী যোগাযোগের একমাত্র পথও এটি এখন, যা চলাচলের অনুপযোগী। এই যে গাড়ি ভাঙচুর পড়ে থাকে, আমি যেমন রাস্তা খারাপ কারণে অ্যাক্সিডেন্ট করে বসে আছি। খুব ভাঙা গাড়ির ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের অত সমস্যা, যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটুই লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রায় বাস দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং আমাদের ছোট গাড়ি, সব গাড়ি কোন রকম রাস্তায় আমরা চালাতে পারছি না। আমাদের তো বিপদ, ব্যাপার গাড়ি নষ্ট হচ্ছে, কোনো যেখানে সেখানে পড়ে যাচ্ছে। 4,800 কোটি টাকা ব্যয়ে সড়কটি 6 লেনে উন্নীতকরণ শুরু হয় 2020 সালে। 2023 সালে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 3%। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণ ও সংস্কার থমকে আছে বলে জানান কর্মকর্তারা। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ডওভার করি, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেইনটেনেন্সের জন্য দেয়। কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওই প্রজেক্ট থেকেই করতে হবে। আমরা বারংবার তাদেরকে অনুরোধ করতেছি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026 জুন পর্যন্ত। ব্যয় বেড়েছে 2,650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে গ্যাস সংকটের জন্য রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এছাড়া বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ও ব্যবসায়ীদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ববাজারের উপর ভিত্তি করে প্রতি মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম সমন্বয় করে সরকার। তবে বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার বিক্রি হয় নির্ধারিত দামের চেয়ে বেশি দরে। এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, 1200 টাকার এলপিজি সিলিন্ডার 1400 টাকায় বিক্রি হওয়ার পেছনে ব্যবসায়ীরাই দাবি। এ সময় অতিরিক্ত মুনাফা করে বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়, এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। উপদেষ্টা আরও বলেন, এক শ্রেণীর রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি সংকট তৈরি করেছে। বলেন, দুর্নীতি করে বিভিন্ন শিল্প কারখানায় সংযোগ দেয় বর্তমানে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু একসাথে রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা, কিন্তু এটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ না হলে তো শিল্প কারখানা রফতানি সবই ধস নামবে। জ্বালানি উপদেষ্টা বলেন, সংকট থেকে উত্তরণে দুটি উপায়ে চেষ্টা চলছে। একদিকে এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে, অন্যদিকে স্থলভাগে বাপেক্সের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের শ্রীবর্দীতে স্থানীয়দের সহায়তায় সরকারি সিল দেয়া ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 11টায় পৌরসভায় শেখতি এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে চাল পাচারের সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবর্দী উপজেলা সরকারি কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। পরে চালের বস্তা গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।